আসসালামু আলাইকুম মামুনি। কেমন আছো? কতদিন পর দেখলাম তোমাকে। আগের মতোই সুন্দর আছো। কি মাখো গো? ওয়ালাইকুম আসসালাম মা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে দেখে আরও ভালো হয়ে গেছি। তাই তো বেশি সুন্দর দেখাচ্ছে। তুই আমার সৌন্দর্যের কারণ। কথাগুলো রামিলা চৌধুরী মীরাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন। আর পেছন থেকে শোনা গেল সোরায়ার অভিমানী আওয়াজ। বাহ, বড় মেয়েকে পেয়ে সবাই দেখি ছোট মেয়েকে ভুলেই যায়। বলি, আমাকে কি একটু আদর দেয়া যাবে? রামিলা চৌধুরী সেদিকে তাকিয়ে সোরাইয়ের দিকে হাত বাড়িয়ে ওকেও ডেকে নেয়। পরে একসাথে তারা চৌধুরী বাড়িতে প্রবেশ করে। আর মীরায়া প্রথমবারের জন্য তার অজ্ঞাত শ্বশুর বাড়ি দেখতে পেল। মীরায়া রীতিমতো অবাক চৌধুরী বাড়ি দেখে। বাড়ির প্রতিটা কণা যেন শৌখিনতার প্রতিচ্ছবি। সবুজ ঘেরা এলাকায় দাঁড়িয়ে আছে একটি মনোরম ডুপ্লেক্স বাড়ি, যার প্রতিটা ইট যেন রুচির ছোঁয়ায় গড়া। বাড়িটির বাইরের দেয়াল গাঢ় কালো আর সাদা রঙের সংমিশ্রণে আধুনিক নকশায় আঁকা, যা এক নজরে চোখে পড়ে। সামনে ছোট একটি লন, ঘাসে ঢাকা, ফুলে ফুলে ভরা। পাথরের পথ বেয়ে মূল দরজায় পৌঁছানো যায়, যেখানে ঝকঝকে কাঠের দরজা আর পাশে দুটি মার্বেলের ফলক আলাদা মাত্রা এনে দেয়। বাড়ির ভেতরে পা রাখলেই চোখে পড়ে উন্মুক্ত একটি ড্রয়িং রুম। উঁচু ছাদে ঝুলছে একটি স্ফটিকের ঝাড়বাতি, মার্বেল পাথরের মেঝে, নান্দনিক কাঠের আসবাবপত্র এবং মৃদু রঙের ওয়াল পেইন্ট পুরো ঘরে এক ধরনের শান্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। দেয়ালে ঝুলছে নির্বাচিত শিল্পীর আঁকা ছবি, আর বুক সেলফে সারি সারি বই, যেন প্রতিটা কোণেই মালিকের রুচি ও জ্ঞানের ছাপ। বাড়ির পেছনে রয়েছে একটি ছোট উঠান ও একটি ছিমছাম বাগান, যেখানে বসার জায়গা করা হয়েছে কাঠের টেবিল চেয়ারে। দোতলায় উঠলেই চোখে পড়ে খোলা বেলকনি, যেখানে সকালের কফি কিংবা সন্ধ্যার গল্পের জন্য উপযুক্ত পরিবেশ। শোবার ঘরগুলো সাজানো হয়েছে পরিমিত আলোর ব্যবহারে। নরম আলো, পর্দার রং, বিছানার চাদর, সব কিছুতেই এক ধরনের প্রশান্তি মিশে আছে। এই বাড়ি শুধু বসবাসের জন্য নয়, এটি এক ধরনের জীবন দর্শন, যেখানে বিলাসিতা নয় বরং রুচি, নান্দনিকতা ও স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন ঘটেছে নিখুঁতভাবে। মীরায়া চারপাশটা খুব ভালো করে দেখে নেয়। মামুনি কি সুন্দর বাড়ি তোমাদের। এক নজরে চোখে আটকে যাওয়ার মতো সুন্দর। রামিলা চৌধুরী যেন মীরায়ের কথায় স্বস্তি পেলেন। মুখে প্রশান্তির হাসি নিয়ে তিনি বললেন, তোর পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে। কিন্তু এভাবে জিজ্ঞেস করছো কেন মামুনি? মনে হচ্ছে আম, আমার থেকে কনফার্মেশন নিচ্ছ আমার বাড়ি ভালো লেগেছে কিনা। মীরায়ের কথায় রামিলা কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। তারপর মীরায়া আর সোরায়াকে তাদের রুমগুলো দেখিয়ে দেন। মীরায়া তার রুমের ভেতরে যাওয়ার সময় তার রুমের পাশের একটা রুমের দরজায় তালা দেখে জিজ্ঞেস করে। মামুনি এই রুমটা কার? এখানে তালা কেন? মীরায়ের প্রশ্নে রামিলা চৌধুরী রায়ানের তালা ঝুলতে থাকা রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। এটা আমার বড় ছেলে রায়ানের রুম। ও আমেরিকায় থাকে, তাই ওর রুমটা এখন বন্ধ। মীরায়া স্বাভাবিকভাবেই নেয় উত্তরটা। তারপরই মীরার চোখ যায় দেয়ালে থাকা রায়ানের 17 বছরের একটি ছবিতে। যেমন সুন্দর হাস্যোজ্জ্বল, তেমন মায়াভরা মুখ ছবিতে। মামুনি, এটা বুঝি রায়ান ভাইয়া? ভাইয়া তো দেখতে সেই আম, এখন তো মনে হয় আরো সুন্দর হয়েছে দেখতে, তাই না? মীরার মুখে রায়ানকে ভাইয়া সম্বোধন করা দেখে মুচকি এসে তিনি মনে মনে বলেন, বোকামে, স্বামীকে ভাইয়া বলে না রে। ও মামুনি কি চিন্তা করো? চিন্তার অবসান ঘটিয়ে রামিলা চৌধুরী মজার ছলে বলেন, কিছু না। হ্যাঁ, অনেক হ্যান্ডসাম আমার ছেলে। দেশে ফিরলে দেখতে পাবি। তোকে দিয়ে দেব ও এলে। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। মীরায়া রামিলা চৌধুরীর কথা মজা ভেবেই উড়িয়ে দিয়ে রুমে ঢুকে গেল। আর কথা বাড়ালো না। আমেরিকা। ধূলিমাখা ট্রাকে শেষ হলো বাইক রেস। দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠল পুরো স্টেডিয়াম। বিজয়ী ট্রফি হাতে রায়ান যখন মঞ্চে উঠছিল, তার চোখে ধরা পড়ল প্রতিদ্বন্দ্বী দলের কয়েকজনের ঈর্ষান্বিত দৃষ্টি।
বিশেষ করে মীরা, সে আগের 3 রেসে জিতেছে, এবার রায়ানের কাছে হেরে গিয়ে হিংসায় জ্বলছে। রায়ান যখন গ্যারেজে তার বাইকটা পার্ক করে পানির বোতলে চুমুক দিচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সে সামলে উঠতেই দেখে চারিদিক ঘিরে ফেলেছে মীরা আর তার গ্যাং। মুখে ধূর্ত হাসি, হাতে রেঞ্জ চেইন আর হেলমেট। You are really thought winning the race, making you are the king. This is start just the beginning run. রায়ান ঠান্ডা গলায় বলল, Losing with dignity is better than attacking from behind, Mira. And I always answer injustice in my own style. কথা শেষ না হতেই এক চেন সয়ং করে এলো রায়ানের দিকে। রায়ান দারুণ ফুর্তিতে সেটাকে এড়িয়ে গিয়ে এক ঘুষিতে মীরার সঙ্গী লুকাকে মাটিতে ফেলে দিল। তখন শুরু হলো ধ্বংসযজ্ঞ। একজন লোহার রড নিয়ে এগিয়ে আসে। রায়ান সেটাকে কুস্তিগীরদের মতো কাঁধে তুলে মাটিতে ছুঁড়ে ফেলে। আরেকজন পেছন থেকে হেলমেট দিয়ে মাথায় মারতে যায়। রায়ান হেলমেটটা কাবু করে উল্টো তার মাথায় পরিয়ে দেয়। তারপর এক চড়। মারামারির মাঝখানে রায়ান হঠাৎ দাঁড়িয়ে গিয়ে চারিদিক দেখে বলে ওঠে, Those who attack after losing were born defeated. I win races with speed and battles with strength. সবাই অবাক হয়ে যায় তার সাহস আর দক্ষতায়। একে একে সবাই কাহিল হয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। শেষে মীরা ক্লান্ত আর রক্তাক্ত হয়ে হাঁপাতে হাঁপাতে বলে, You are the best. রায়ান এগিয়ে গিয়ে বলে, No, Mira. I'm Ryan. The name that never gives up. রায়ান ধুলো ঝাড়ে, বাইকে উঠে আর ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে ধীরে ধীরে স্টাইল করে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে হারানো গ্যাং। সন্ধ্যায় শহরের সবথেকে সম্মানজনক কর্পোরেট ইভেন্ট আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে। সেজে উঠেছে পুরো কনভেনশন সেন্টার। অতিথিদের চেহারায় উচ্ছ্বাস, মিডিয়ার ঝলকানিতে চারপাশ আলোয় ঝলমল। সবাই অপেক্ষায়, কারণ আজ রাতের সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ রিভান চৌধুরী রায়ান। সেরা তরুণ উদ্যোক্তার পুরস্কার পেতে চলেছে সে। তবে যতই সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, রায়ানের চেয়ার ফাঁকা। রায়ানের ম্যানেজার তানভীর হোসেন দৌড়াদৌড়ি করছেন। He know his way. There was a bit of a straight accident. A bike race went wrong, but he fine just running a little late. বললেন তিনি আয়োজকদের উদ্দেশ্যে। মিডিয়া, স্পন্সর, সবার চোখে প্রশ্ন। কেউ কেউ বলছে রায়ান কি ইভেন্টে আসবেই না। তানভীর এবার মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিলেন। Ladies and gentlemen, please don't worry. Ryan Chaudhary is safe and she is know his way. A sudden trafficking caused by a local street race held him up briefly, but he will be here. We request a little more patience as we proceed with the show. তানভীর মিথ্যার আশ্রয় নিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করে। ভিআইপি লাউঞ্জে তখন সাইফুর রহমান, ইসমত জাহান আর নাসিফ সিদ্দিকী আলোচনায় ব্যস্ত। These kids got fire. I heard he actually joined a street race today just for fun with local bikers. ইসমত হেসে বললেন, He's got guys. Sure, but this kind of world image, is that really the brand you want as a CEO? নাফিস ধীরে কফি চুমুক দিয়ে বললেন, His brand is unpredictable. He does not show up now. The birds gets louder, but when he does walk in, boom, that's star power. উপস্থাপক মঞ্চে এসে ঘোষণা করলেন, And now, the award for Young Successful Entrepreneur of the Year 2025 goes to a visionary who has built a bridge between dreams and daring, Mr. Ryan Chaudhary. কিন্তু কেউ উঠে এলো না। সামনের সারিতে ফাঁকা চেয়ার, দর্শকদের ফিসফাস। Is he seriously not coming? So unresponsible. Or maybe this is all the plan. A grand later, intensely. উপস্থাপক কিছুটা অস্বস্তিতে বললেন,
Let's move forward with the next segment while we await for Mr. Choudhury. হঠাৎ বাইরের স্ক্রিনে লাইভ ভিডিও চালু হয়। দেখা যায় কালো হায়াবুসা বাইক গর্জে উঠে থামে গেটের সামনে। রাইডার হেলমেট খুলে ধুলোমাখা মুখে ক্লান্ত হাসি নিয়ে নেমে আসে। Ryan. সবার মুখে বিস্ময়। মঞ্চে তখন লাইট নিভে যায়, ব্যাকগ্রাউন্ডে বাজে ড্রাম রোল। স্পটলাইট তার আগমন পথে। উপস্থাপক উল্লাসিত গলায় বলেন, And here he is, the man of the hour, Ryan Choudhury. রায়ান মঞ্চে উঠে বললেন, I apologize for being late. On my way here, I came across a street accident. This award, it's not just for me. It's for every dreamer who dares to fall and rise again. Everyone, thank you for your appreciations. Thanks for inviting me. Have a good day, all. চারিদিক তখন করতালির ঝড়। সবাই রায়ানের সাথে কথা বলতে থাকে। এক এক করে সকলেই রায়ানকে তার সফলতার জন্য কনগ্রেচুলেট করছিল। সন্ধ্যার আয়োজন থেকে ফিরে ক্লান্ত রায়ান ফ্রেশ হয়ে গা এলিয়ে দেয় তার বিলাসবহুল বিছানায় আর পাড়ি দেয় গভীর ঘুমের রাজ্যে। বাংলাদেশ। ঘুমটা ভাঙল হঠাৎ এক অচেনা শব্দে। মিরায়া চোখ মেলে তাকিয়ে বুঝতে পারল সে আর তার চেনা শহরে নেই। জানালার পর্দার ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো বিছানায় এসে পড়েছে। কোথাও একটা রিকশার ঘন্টার শব্দ, পাশের রাস্তায় অল্প অল্প গাড়ির হর্ন, আর দূরে কে যেন হাঁক দিচ্ছে। কোনো সবজিওয়ালা বা দুধওয়ালা। তার বিছানার পাশেই কাঠের ছোট একটা সাইড টেবিল, যেখানে আগের রাতের জল ভর্তি বোতলটা পড়ে আছে। এসির ঠান্ডা হাওয়ায় শান্ত একটা মুহূর্ত। কিছুটা সময় লাগলো তার বুঝে নিতে সে এখন ঢাকায় নতুন জীবন শুরু করতে এসেছে। এই শহরে, যে শহরের গল্প সে শুনেছে ছোটবেলা থেকে। এই শহরের ভেতরে প্রথম নিঃশ্বাস যাচ্ছে। জানালার ধারে রাখা গাছটা একটু বেঁকে আছে, তবু তার পাতাগুলো ঝকমক করছে আলোয়। একটু উঠে বসে জানালার কাছে গিয়ে দাঁড়ালো সে। প্রশান্তিময় একটা ভালো লাগা যেন মনের মধ্যে কাজ করছে, যেন এই জীবনটা তার একান্ত প্রাপ্য। সব কিছুই নতুন, তবু যেন কোথাও একটা চেনা অনুভব হচ্ছে, একটা ঘরোয়া গন্ধ, এই শহরের নিজস্ব ঘ্রাণ। মিরায়ার মনে হলো, Maybe, just maybe, this city will feel like home too. ও উঠে বসতেই দরজার ওপাশে ঠক ঠক করে শব্দ। মীরামা, উঠেছিস? চাটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। গলা রামিলা চৌধুরীর, একরাশ আদরে মোড়া, আবার ভেতরে কোথাও হালকা হুঁশিয়ারি। মিরায়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামলো, একটা হলদে কুর্তি পরে। ডাইনিং টেবিলে ইতিমধ্যেই পরিপাটি করে সাজানো পরোটা, ডিম ভাজা, কাঁচামরিচের টুকরো, এক বাটি দই আর একপাশে ধোয়া ওঠা চা। রামিলা চৌধুরী হাসি মুখে মিরায়ার উপস্থিতিতে, এই যে রাজকন্যা অবশেষে উঠেছে। ঢাকার রোদ কি একটু বেশি চড়েছে তোর চট্টগ্রামের তুলনায়? না মামুনি, ঢাকার রোদ না, ঢাকার হর্নেই ঘুম ভাঙে। বলে মিরায়া হেসে বসলো ডাইনিংয়ের একটা চেয়ার টেনে। রামিলা চৌধুরী চায়ের কাপ বাড়িয়ে দিয়ে, বাহ, তোর কথাই তো ব্যাঙ্গের সুবাস। পছন্দ হলো। এতক্ষণে সিঁড়ি দিয়ে গো গো করে নিচে নামার শব্দ। সোরায়া ঘুম ঘুম চেহারায় নিচে নেমেই, আপু, তুমি আমায় রেখে একা নাস্তা শুরু করেছো? বিশ্বাসঘাতকতা। তোর ঘুম দেখে ভাবলাম তোকে না জাগানোই মানবতা। হেসে বলল মিরায়া। রামিলা চৌধুরী সোরায়াকে দেখে বললেন, এই মেয়েটা তো ঘুমিয়েই বড় হচ্ছে। নাস্তা খেতে এসে যদি আবার ঘুমায়, আমি বালিশ এনে দেব? সোরায়া চোখ ডলতে ডলতে বলল, মামুনি, আমি এখনো র্যাম স্টেজে ছিলাম। চামচ না দিলে চোখ বন্ধ করেই খাবো। তারা তিনজন টেবিলে বসে গল্পে মেতে উঠতেই হঠাৎ পেছন থেকে এক গম্ভীর গলা। ঘুম থেকে উঠে সবার আগে যা প্রয়োজন সেটা হলো সাউন্ড এন্ট্রি। সবার মাথা ঘুরে গেল রুদ্রের দিকে। হাতে একটা সানগ্লাস, চুল এলোমেলো, আর পরনে স্রেফ একটা ঝুলন্ত টি শার্ট, যেন ফ্যাশন আর অবহেলার নিখুঁত মিশেলে। রুদ্র হাসি মুখে সিঁড়ি বেয়ে নেমে আসে। সো কেমন লাগছে ঢাকায় ফার্স্ট মর্নিং, মিস চট্টগ্রাম অ্যান্ড মিস নোজ বাটন? একদম প্রাণবন্ত, কিন্তু ঢাকায় তুমি ছাড়া কেউ কি সকাল 8টায় সানগ্লাস পরে ঘোরে?
রুদ্র চা হাতে নিয়ে দাঁড়ালো। আমি ঘুম থেকে উঠে নিজের সৌন্দর্য সহ্য করতে পারি না। আমি নিজেকে এই সানগ্লাসে ঢাকে। সোরায়া শব্দ করে হেসে উঠল রুদ্রের কথায়। ভাইয়া তুমি কি মিররে তাকালে তোমার ছায়াও লজ্জা পাবে। না, আমার ছায়া তো কুল আর আমি তো হট। রামিলা চৌধুরী, নিজের ছেলে সব কোয়ালিটি আছে জানে, ফ্রিজ আর মাইক্রোওয়েভের ওভেনও কিনতাম না। আগে বলতে পারলি না? তোকে দিয়েই সব হট আর কুল করা যেত। অপমান পেলাম, কিন্তু যেহেতু দুই খেতে দিচ্ছ, মাফ করে দিলাম তোমাকে। তিনজনের হাসিতে গড়িয়ে পড়া টেবিলে যেন প্রাণ ঢুকে গেল। ঠিক আছে, আজ বিকেলে আমি তোমাদের ঢাকার সবচেয়ে কম জনপ্রিয় কিন্তু সবচেয়ে বিখ্যাত চা দোকানে নিয়ে যাব। গুগলে পাওয়া যাবে না, ইনস্টাগ্রামে ট্রেন্ডিং না, কিন্তু চায়ের গ্লাসে প্রেম পাওয়া যাবে। প্রেম দরকার নেই ভাইয়া, একটা ভালো সিঙ্গারা হলেই চলবে। আর আমার জন্য একটা শান্তিময় দোকান খুঁজে দিও যেখানে তুমি থাকবে না। রুদ্র বাঁকা হাসলো সোরায়ার কথায়। এই ডায়লগ আমি টি শার্ট বানিয়ে বিক্রি করব। 1 নাম্বার কন্টেন্ট। সকালের এমন মজায় মুখরিত পরিবেশে সবাই সকালের নাস্তা করে নেয়। নাস্তা শেষে রুদ্র গাড়ি করে চলে যায় তাদের নিজস্ব কোম্পানিতে। বিকেলটা নামে হালকা গরম আর হেয়ালিপনা নিয়ে। রুদ্র অফিস থেকে ফিরে গাড়ি নিয়ে বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে মিরায়া আর সোরায়াকে নিচে নামতে বলে তাদেরকে একটু ঢাকার শহরটা দেখাবে বলে মিরায়া আর সোরায়া রুদ্রের ডাক শুনে দৌড়ে বাইরে এলো। মেরা, সোরা, প্রস্তুত তো? আজ তোদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে নেটওয়ার্ক আসে না, কিন্তু কানেকশন হয় খুব জোরালো। সোরায়া চোখ ছোট ছোট করে বলল, ভাইয়া তুমি কি এইসব সংলাপ আয়নায় দাঁড়িয়ে প্র্যাকটিস করো? রুদ্র হাসতে হাসতে জবাব দেয়, না, গুগল থেকে ইন্সপাইরেশন নেই, ডেলিভারি আমার নিজস্ব। শুধু কথা কম, এসি গাড়ি থাকলে চলি। তোমার পোয়েটিক হাওয়ায় আমরা গলে যাচ্ছি। তিনজন মিলে গাড়িতে উঠে বসে। ঢাকার রাস্তা তখন অফিস শেষে মানুষের ঢল, ভ্যাবসা গরম, আর মাঝে মাঝে হঠাৎ একটা বিয়ের গেট, লাউড স্পিকারে গান, দুষ্টু কোকিল ডাকে রে কুকুকু বাজছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে রুদ্র দাঁত কেলিয়ে বলে, এই গানটাই আমি ফিউচার ওয়াইফকে ডেডিকেট করব। শুধু শর্ত হলো ওকে কোকিল হতে হবে, মানুষ না। তাহলে তো ও পালিয়ে যাবে। তুই আগে পাখি না বানিয়ে নিজে মানুষ হ। জীবনসঙ্গী যেমনই হোক, পালিয়ে যাবে কোথায়? মিরায়ের কথায় রুদ্রের হাসি থেমে যায়। সে মনে মনে ভেবে বিড়বিড় করল, যাই যাই মেরো, তোর জীবন সঙ্গী গেছে। উফ, ভাইয়া কেন যে এমন করলো। এখন ভাবিরে ভাবিও ডাকতে পারি না, আর না ডাকলে আম্মু চেঁচাতে থাকে। ধুর ধুর, এইটা কিছু হইল? অবশেষে একটা পুরনো মোড়ের মাথায় এসে দাঁড়ালো গাড়িটা। দোকানের সাইনবোর্ডে পুরনো বাংলা হরফে লেখা ফিরে দেখা চা। নিচে ছোট করে কথায় কাপে কণ্ঠে চিরায়ত নস্টালজিয়া। দোকানটা আসলে ছোট, ছিমছাম কাঠের বেঞ্চ, একটা পুরনো ক্যাসেট প্লেয়ার যা অবিরাম 70-এর গান বাজায়, চারপাশে ল্যাম্পশেডের মৃদু আলো, টেবিলে পুরনো সিনেমার ডায়লগ লেখা কাগজ সরানো। মিরায়া চোখ বড় বড় করে আশ্চর্য হয়। ওয়াও, এটা তো সত্যি সিনেমাটিক। রুদ্র অহংকারের সাথে, বলেছিলাম না, এখানে কেউ আসে না টিকটকের জন্য, সবাই আসে মন রেখে যেতে। সোরায়া সিরিয়াস মুখে, ভাইয়া তুমি এত কিছু জানলে কবে? এক্সট্রা কোচিং করতে নাকি? ওরা তিনজন এক কোণার বেঞ্চে বসলো। চা এলো মাটির ভাঁড়ে, কড়া দুধ চিনি মেশানো, পাশে এক প্লেট মুড়ি আর নারিকেলের পিঠা। মিরু আপু, বুঝলি তো, এই পিঠাটা খেলেই আমি ভবিষ্যৎ দেখতে পাই। তোর ভবিষ্যৎ আমি বদলে দিই, বিয়েতে তুই বরের বদলে মেনু চাইবি। আর দুলা ভাইকে বলবি তোমার চেয়ে ওই পিঠার টেক্সচার ভালো। চায়ের চুমুকে চুমুক দিয়ে গল্প এগোয়। রুদ্র মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেগুলো হালকা দার্শনিক আবার মজার। জানিস মীরা, এই দোকানটা আমি বানাইনি, কিন্তু খুঁজে পেয়েছিলাম এমন এক সন্ধ্যায় যখন ভাইয়া আর আমি ছোট। ভাইয়া দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমি আমার ভাইয়াকে যখন মিস করতাম তখনই আসতাম। মিরায়া মৃদু হাসি দিয়ে, আচ্ছা রুদ্র ভাইয়া, রায়ন ভাইয়া কি দেশে ফিরবেন না?
আমি ওনাকে কখনো দেখিনি, কিন্তু তোমরা সবাই ওনার কথা বলো। উনি দেশে আসলে ভালো হবে, তাই না মামুনি? অনেক খুশি হবে, তাই না? রুদ্র হালকা হেসে মনে মনে বলে, ভালো হবে না চাই? তুই ঢাকায় আমাদের বাড়িতে আছিস শুনলে আমেরিকায় বসেই গিলে ফেলবে আমাকে। কি একটা মানুষ বউকে না দেখলো না জানলো, তার আগেই অস্বীকার। মনের কথা মনে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্র। মীরার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চা খাওয়া শেষে ওরা দোকান থেকে বেরিয়ে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। রুদ্র মাঝপথে বলল, জানিস মিরু, তোদের আশায় বাড়িটাও একটু বেশি শব্দ করে বাজছে মনে হয়। আম্মু বলে কেউ কেউ আসে না থাকার জন্য, আসে ঘরকে জাগিয়ে তোলার জন্য। মীরায়া চুপ করে থাকে কিছুক্ষণ। সোরায়া কাঁধে মাথা রাখে। তারা বুঝতে পারে এই শহরটা শুধু ইট পাথরের নয়, এখানে মানুষের মধ্যে গল্প লুকিয়ে থাকে। তারপরে গাড়িতে চড়ে বাড়িতে চলে যায় আর দিন পার করতে থাকে। আর আমেরিকায় রায়ান তার পরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান বানাতে ব্যস্ত থাকলো। আজ 3 মাস হলো মীরায়া ঢাকায় থাকছে নিজের শ্বশুর বাড়িতে। যদিও সে অজ্ঞাত এই বিষয়, তার দিনগুলো ভালোই যাচ্ছে, ঠিক যেমনটা সে চেয়েছিল। মীরায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ। মীরায়া জানালার পাশে বসে আছে। বাইরে সূর্যটা ধীরে ধীরে উদয় হচ্ছে, চারপাশে ছড়িয়ে পড়ছে নরম আলো। তার চোখে তবু বিশ্রাম নেই। একের পর এক ভাবনা ভিড় করে আসছে মাথায়। মনে পড়ছে পরীক্ষার সময়কার মুহূর্তগুলো। প্রশ্নপত্র হাতে নিয়েই মনে হয়েছিল এই তো পারবো। প্রতিটি প্রশ্নের উত্তর সে চেষ্টা করেছে বুঝে শুনে দিতে। যদিও কিছু প্রশ্ন ছিল চ্যালেঞ্জিং, কিন্তু নিজের সর্বোচ্চটুকু দিয়েছে। বাড়ি ফিরে সবাই তাকে বাহবা দিয়েছে, কিন্তু মীরায়ের মনে তখনও একটা অজানা টান। কারণ কালকের রেজাল্ট, ভেতরে একরকম গুঞ্জন কাজ করছে, এক ধরনের অস্থিরতা আর উত্তেজনা। চোখ বন্ধ করলেই মনের মধ্যে চলে আসে সেই ফলাফল ঘোষণার মুহূর্ত। নামটা থাকবে তো তালিকায়? এই একটাই প্রশ্ন তাকে বারবার ভাবাচ্ছে। মীরায়া চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। আগামীকাল কি হবে জানা নেই। মীরায়া মনে এক অদ্ভুত অনুভূতি, যেটা ভয়, উৎসাহ, ভালো লাগা, সব কিছুর সংমিশ্রণ। সকাল 10টা, মাত্র কয়েকদিন আগে মীরায়ার 18তম জন্মদিন ছিল, কিন্তু আসল আনন্দটা এলো আজ সকালে। মীরায়া নিজেই বলেছিল আয়নায় তাকিয়ে, এবার আমি লাইসেন্স করব। বাইক চালানো শিখে ফেলেছি তো কবেই। এখন রাস্তায় বের হতে হবে নিজের পরিচয় নিয়ে। তাই অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছিল সে। বার্থ সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি, ঠিকানার প্রমাণপত্র সহ সব গুছিয়ে ব্যাগে ভরে এক সকালে বেরিয়ে পড়েছিল শহরের মূল বিআরটিএ অফিসের দিকে। প্রথমবার এত বড় সরকারি অফিসে ঢুকে একটু অস্বস্তি লাগছিল। সে এগিয়ে গিয়ে তথ্য ডেস্কে জিজ্ঞেস করলো, দয়া করে বলবেন লাইসেন্সের জন্য কাগজপত্র কোথায় জমা দিতে হয়? একজন কর্মকর্তা সেদিকে তাকিয়ে বললেন, 1 নম্বর কাউন্টারে যান, ফর্ম আর কাগজপত্র জমা দিন। 1 নম্বর কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো সে। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের কাগজগুলো বারবার চেক করছিল। ছবি ঠিক আছে তো, ফর্মে সাইন দিয়েছে তো। একবার একটা কাগজ উল্টো করে ধরেই বুঝলো আচ্ছা, এটা তো ঠিকই আছে। একটা উত্তেজনা কাজ করছিল বুকে। এই তো আমি বড় হয়ে গেছি। অবশেষে ডাক পড়ল তার। কাগজ জমা দিতে দিতে অফিসার একবার তাকিয়ে বললেন, তুমি তো একদম নতুন মনে হচ্ছে। মীরায়া হাসলো। তাহলে শুভকামনা। পরীক্ষার ছবি তোলার জন্য রেডি থেকো। এসএমএস আসবে কবে যেতে হবে। ফেরার সময় তার মনে হচ্ছিল আজকের দিনটা শুধু লাইসেন্সের জন্য কাগজ জমা দেওয়ার দিন নয়। আজ যেন নিজেকে একটু বেশি স্বাধীন মনে হচ্ছে। নিজের সিদ্ধান্তে, নিজের ইচ্ছায় আর নিজের রাস্তায় হাঁটার প্রথম পদক্ষেপ। মীরায়া প্রাপ্তবয়স্ক না হয় তার রাইডিং লাইসেন্স ছিল না, যে কারণে সে কোনো অফিসিয়াল বাইক রেসে অংশ নিতে পারত না। তবে এখন তার লাইসেন্স হলে সে স্বাধীনভাবে বাইক রাইড করতে পারবে। বিআরটিএ অফিস থেকে বেরিয়ে মীরায়ার মনটা অনেকটা হালকা। কাজ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা পরীক্ষার তারিখের আর একটা নতুন অধ্যায় শুরুর। অগোছালো দুপুরের রোদ পেছনে ফেলে সে হাঁটছিল রাস্তার ধার ধরে, আর হাতে কাগজপত্রের ফাইল। হঠাৎ একটা কোমল মিউ শব্দে থমকে দাঁড়ায় মীরায়া।
রাস্তার পাশে একটা পুরনো অটোরিকশার নিচে বসে আছে ছোট্ট এক সাদা বিড়াল ছানা। পুরো গায়ে দুধ সাদা লোম। বিড়ালটির চোখ হেটেরোক্রোমিয়া, এর মধ্যে দিয়ে বিড়ালটির রহস্যময় ও আকর্ষণীয় স্বভাব ফুটে উঠেছে। চোখ দুটো যেন এলোমেলোভাবে স্বপ্ন আর কল্পনার মিশেল। একটা চোখ ঘন সবুজ, আরেকটা হালকা নীল, একদম যেন গ্লাসে জমে থাকা শীতল বরফের মতো। মীরায়া অবাক হয়ে বসে পড়ে। বিড়ালটা ভয় পায় না, বরং ধীরে ধীরে এগিয়ে আসে তার হাঁটুর পাশে কুঁজো হয়ে বসে পড়ে। সে বিড়ালটাকে হাত বাড়িয়ে ছুঁতেই মিহি একটা গড়গড় শব্দ শুরু হয়, একরকম সুরেলা আরামদায়ক গর্জন। আরে কুট্টুস বাবু, তুমি এখানে কি করো একা একা? মীরায়া হাসলো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি যেন দুনিয়ার সব কিউটেস চুরি করে বসে আছো। সে বিড়ালটিকে কোলে তোলে। বিড়ালটা চোখ বন্ধ করে মুখ ঠেকিয়ে দেয় তার হাতের তালুতে। আচ্ছা শোনো, মীরায়া ফিস ফিস করে বলে, তোমার নাম রাখি কি, স্নোফি নাকি মিল্কি? বিড়ালটা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। না, পছন্দ হলো না বুঝি। ঠিক আছে, তাহলে তোমার নাম রাখলাম জুলিয়েট, যার সৌন্দর্যে সবাই পাগল। কেমন? তোমায় বেশ মানাবে। এবার বিড়ালটা একবার মিউ করে উত্তর দেয়। মীরায়া হাসে। ব্যাস ঠিক আছে, আজ থেকে তুমি আমার মেয়ে, নাম জুলিয়েট। বাড়ি ফিরে মীরায়া রামিলা চৌধুরীর কাছে গিয়ে বলে, দেখো তো মামুনি, একটা মেয়ে পেয়ে গিয়েছি আমি। জুলিয়েট তখনও তার কোলে গুটিসুটি মেরে বসে থাকে। সেই হেটেরোজেনাস চোখ দুটো দিয়ে স্নিগ্ধভাবে তাকিয়ে থাকে মীরায়ার দিকে। একটা চোখে মুগ্ধতা, আরেকটায় কেমন যেন একটা অতল গভীর ভালোবাসা। মুহূর্তেই যেন আপন করে নিয়েছে তার তথাকথিত মাকে। 3 মাস ধরে রায়ান পরিকল্পনা করছিল বাংলাদেশে নিজের কোম্পানির একটা শাখা খোলার। সে এখন পুরোপুরি প্রস্তুত তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। রাত গভীর, আমেরিকার আকাশে হালকা মেঘ, জানালার কাছে ঠেকা ঠান্ডা হাওয়া রায়ানের মুখে এসে লাগছে। অফিসের আলো নিভে গেছে, শুধু রায়ানের ডেস্কে একটি ল্যাম্প জ্বলছে। কাছের জানালা দিয়ে বাইরের ঝলমলে শহরটাকে দেখে হঠাৎ তার বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়ে। এই শহর তাকে নাম দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু আজ তার মন এক মুহূর্ত যেন টিকছে না। টেবিলের এক কোণে পড়ে আছে বিমান টিকিট, ঢাকা বাংলাদেশ, ডিপার্চার টুমরো 7:30 AM। রায়ান তাকিয়ে আছে সেই টিকিটের দিকে, ঠিক যেন কোনো কাগজ নয়, একটা নতুন অধ্যায়ের চাবিকাঠি। নিজেকে একবার আয়নায় দেখে নেয়। 10 বছরে অনেক কিছু বদলে গেছে। চেহারায় পরিণত বয়সের ছাপ, চোখে ক্লান্তির রেখা, কিন্তু আজ তার চোখে এক অন্যরকম ঝিলিক। ফিরে যাওয়ার আনন্দ, কিছু গড়ে তোলার দৃঢ় প্রত্যয়, তার অতীতের অবসান ঘটানোর আকাঙ্ক্ষা। হাতে ফোন তুলে একবার রুদ্রকে মেসেজ করে, ভাই, কাল সকালে আমি দেশে নামছি। মাকে বলিস যেন রুমে আমার নতুন চাদরটা বিছিয়ে রাখে। আর তোকে বলি, এবার সব শুরু করছি একসাথে। মেসেজ পাঠিয়ে ব্যাগ গোছানো শুরু করলো রায়ান। এক একটা জামা রাখার সময় এক একটা স্মৃতি মনে পড়ছে। হঠাৎ বুকের মধ্যে কেমন একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। এটা শুধু দেশে ফেরা না, এটা একটা নতুন জীবন শুরু করার প্রস্তুতি। নিজের মনেই ফিসফিস করে বলল, কাল আমি দেশের মাটিতে পা রাখবো। অনেক কিছু বদলে দিতে হবে এবার। শুধু ব্যবসা না, নিজের ভেতরের মানুষটার ঘরেও ফেরার সময় হয়েছে। আর সেই অতীতের কালো রাতের হিসেব যে মেটাতে হবে। বাংলাদেশ। রুদ্র অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে রাতের খাবার খেয়ে নিজের বিছানায় সবেমাত্র এলিয়েছে। ফোনটা হাতে নিতেই চোখ পড়ল রায়ানের মেসেজটা। রুদ্র নিজে নিজেই ফিসফিসিয়ে, দেশে? রায়ান ভাইয়া দেশে? এটা কিভাবে সম্ভব? নেরা তো এই বাড়িতেই। ভাইয়া জানতে পারলে আর রক্ষা থাকবে না। সে সঙ্গে সঙ্গে কল দেয় রায়ানকে। ভাইয়া তুমি দেশে ফিরবে কবে? কেন হঠাৎ এত বছর পর? হ্যাঁ রে, খালি চলে আসবো। অনেক হয়েছে আমেরিকা, এবার একটু নিজের মাটির গন্ধ নিতে চাইলাম। তুই তো বলেছিলি তোর ওখানেই সব সেট, হঠাৎ এমন ডিসিশন? কিছু হয়েছে? সবকিছু ঠিক আছে, তবে কিছু ব্যাপার আছে যেটা সামনাসামনি বললেই ভালো হবে। রুদ্র চমকে, ব্যাপার মানে তোর কিছু সমস্যা হয়েছে নাকি তুই? রুদ্র তার কথা শেষ করার আগে রায়ান হালকা হাসি দিয়ে, তুই এখনো আগের মতোই,
সব কিছুতে চিন্তা করে ফেলিস। দেখা হোক, সব বলবো। রুদ্র চিহ্নিত কণ্ঠে। ভাইয়া তুই তো এমন না, তোর কি কোনো কাজ আছে দিশে? রায়ান রুদ্রের কথা যে খানিকটা বিরক্ত হয়, গম্ভীর স্বরে। কি হয়েছে বলতো? তুই এমন কেন করছিস? আমি দেশে ফিরলে কি কোনো সমস্যা? রুদ্র মনে মনে ভাবল, এখন কি ভাইয়াকে মীরা ভাবির ঢাকায় আমাদের বাড়িতে থাকার বিষয়ে জানাবো? এইটা কি ঠিক হবে? রুদ্র শত চিন্তার পর সিদ্ধান্ত নিল সে এখন রায়ানকে কিছু জানাবে না, কারণ সে ভয় পাচ্ছে যদি রায়ান এই ব্যাপারে জানতে পারে তাহলে সে হয়তো দেশেই ফিরবে না। রুদ্র নিঃশ্বাস ফেলে বলল, কিছু হয়নি ভাইয়া, আমি তো এমনি কিউরিওসিটি থেকে প্রশ্ন করছি। ঠিক আছে, তুমি এসো, আমি মাকে জানিয়ে তোমার রুম পরিষ্কার করিয়ে রাখবো। তবে এটা মাথায় রেখো, তোমার দেশে ফেরাতে আমাদের জীবনে আবার ঝড় যেন না আসে, যেমনটা তুমি যাওয়ার পর হয়েছিল। রায়ান রুদ্রের কথা শুনে একটু চুপ থেকে তার উত্তর করে এক রহস্যময় হাসি নিয়ে, ঝর্ণা বলি হাওয়ার দোলা, কিন্তু সেটা কার জন্য কিভাবে আসবে সেটা তো কেবল সময় বলবে। রায়ান ফোনটা কেটে দেয়। ভাইয়ের এমন অদ্ভুত উত্তরে রুদ্রের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট ছিল। সে দ্রুত কথাটা রামিলা চৌধুরীকে জানায়। বড় ছেলে দেশে ফেরার খবর পেয়ে সে খুশি হলো, তবে তার মাথায় কোনো দিন চিন্তার ছাপ দেখা গেল না। সে চাইছিল মিরায়া আর রায়ান মুখোমুখি হোক আর তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজেদের মতামত জানায়। তিনি রুদ্রকে বললেন, তুই এখন ঘুমাতে যা, আর আমি সকালে রায়ানের রুম পরিষ্কার করে রাখবো। রায়ান ফ্লাইট জার্নি শেষ করে দেশে ফিরেছে আর মাহির তাকে রিসিভ করতে এসেছে বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল 11টা। রায়ান হাতে একখান ট্রলি ব্যাগ, চোখে সানগ্লাস, মুখে আত্মবিশ্বাস। সামনে মাহির দাঁড়িয়ে গাড়ির পাশে, একগাল হাসি নিয়ে। মাহির রায়ানকে দেখে দুহাত মেলে, ও জনাব আমেরিকান সিটিজেন হাজির। ভাই হাত মেলাইবেন না, ডলার দিন সরাসরি। রায়ান চোখ গুটিয়ে ফেলে মাহিরের কথা শুনে। আরে ভাই, প্রথমে একটা ফ্রেশ নিঃশ্বাস তো নিতে দে। আমেরিকা থেকে ঢাকার বাতাসে ঢুকে আমার নাক ব্লক হয়ে গেছে। মাহির গাড়ির দরজা খুলে দেয় রায়ানের উদ্দেশ্যে। ভাইরে, ঢাকার বাতাস এখন ডলার শিখিয়ে ফেলতেও পারে, সাবধানে নিঃশ্বাস নেন। চলেন গাড়িতে চলেন, আজকে আপনাকে ঢাকার রোড রোলার রাইডে নিয়ে যাব। দুজন গাড়িতে উঠে। মাহির ইঞ্জিন স্টার্ট দেয় আর সাথে একটা হর্ন বাজে, যে হর্নে টাইটানিক সিনেমার মিউজিক বাজে। রায়ান চমকে যায়। সে অনেক দিন পর যেন এমন হর্নের আওয়াজ শুনছে। এটা কি হর্ন না সিনেমা ট্রেলার? রায়ান চোখ বাঁকা করে বলল। মাহির গর্বের সাথে রায়ানের প্রশ্নের উত্তর দেয়, ভাই দেশে আসছেন, ভিআইপি ট্রিটমেন্ট দিতে হইব, রিক্সাওয়ালারে আগে ভয় পাইতে হইব। গাড়ি ধীরে ধীরে বেরিয়ে পড়ে বিমানবন্দর এলাকা ছেড়ে। তোকে ধন্যবাদ ভাই, এতদিন পর দেশে এসে তোকে দেখে মনটা হালকা হয়েছে। এখনো হালকা? 10 মিনিট পর গুলশান মোড়ে এমন ট্রাফিকে পড়বি, মনে হইব 3 ঘন্টা হিমালয়ে ধ্যান করেছিস। তুই সিরিয়াস? ঢাকার ট্রাফিক সিরিয়াস, আমি শুধু কমেডি করি। হঠাৎ এক রিক্সা গাড়ির সামনে ঢুকে পড়ে। মাহির হর্ন বাজায় এবং জানালা দিয়ে চিৎকার করে, ভাই F1 রেস না, একটু সাইড দেন, ফিটনেস টেস্ট তো পাশ করছেন না। রায়ান হতভম্ব হয়ে যায় এই পর্যায়ে। এই মানুষগুলো এইভাবে চলে? লাইসেন্স কই? লাইসেন্স না থাকলেও সাইকোলজিক্যাল লাইসেন্স আছে ভাই, এরা জানে কে কখন কার সামনে যাবে। রায়ান এক চুমুক পানি খেতে যায়। হঠাৎ গাড়ি একটা ব্রেক করে, পানি ছিটকে মুখে লাগে। রায়ান অসহায়ভাবে মাহিরের দিকে তাকিয়ে। ভাই এটা কি গাড়ি না রোলার কোস্টার? মাহির হাসতে হাসতে উত্তর দেয়, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ, গাড়ির ব্রেকে শক থেরাপি ফ্রি। দুজন হেসে ফেলে। রায়ান চোখে চশমা আবার ঠিক করে বলে, ভাই আমেরিকায় স্পিডে গেলে পুলিশ পেছনে হেলিকপ্টার পাঠাতো। এখানে পুলিশ দেখে এই স্পিডে না চালালেই তারা সন্দেহ করে এই লোক এত ধীরে চালাচ্ছে কেন। দুজন আবার হেসে ওঠে। গাড়ি শহরের দিকে চলে যায়। রাস্তায় গাড়ির হর্ন, ঠেলা গাড়ি, একটা ছাগলও রাস্তা পার হচ্ছে। দেশি গন্ধে ভরা এক অদ্ভুত স্বস্তি ও বিশৃঙ্খলার মিশেল। গাড়িতে মাহির ও রায়ান গুলশানের দিকে যাচ্ছিল। রাস্তায় হালকা ট্রাফিক। মাহির হঠাৎ হেসে উঠল। মাহির চোখ টিপে, এই যে আমেরিকান ভাই, একটা সিরিয়াস প্রশ্ন করি।
রায়ান সন্দেহভরা কণ্ঠে বলল। তোর সিরিয়াস প্রশ্ন শুনলে আমার পেট ব্যথা শুরু হয়। বল। মাহির হাসতে হাসতে প্রশ্ন করেই ফেলল। তোর ওই পিচ্চি বউটা কেমন আছে রে? এখন নিশ্চয়ই অনেক বড়, কলেজ তো শেষ হয়তো। রায়ান মাহিরের প্রশ্নে রেগে চোখ বড় বড় করে চেঁচিয়ে। মাহির, তুই আবার ওই বিষয়টা টানলে? ওই বিয়েটা একটা দুর্ঘটনা ছিল। আমাকে না জানিয়ে না বুঝিয়ে 7 বছর বয়সে কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। মাহির মজা করে। ভাব দেখো, 7 বছরের মেয়ে বিয়ে, আর তোর মুখে এমন সিরিয়াস ডায়লগ, যেন নেটফ্লিক্স ডকুমেন্টারি বানাচ্ছিস। আচ্ছা দোস্ত, ধরে নে ভাবির সাথে তোর দেখা হলো, তাহলে কি করবি? রায়ান গলা একটু নামিয়ে ঠোঁটে কুটিল হাসি নিয়ে বলল। কি আর বলবো, কমপক্ষে 5 মিনিট টানা তার ঠোঁট দুটো তো নিজের ঠোঁট দিয়ে যুদ্ধ করবো। মাহির আশ্চর্য হয়ে। কি? রায়ান আবার একইভাবে নিয়ে। হ্যাঁ, এটাই করবো। 10 বছর ধরে আমার বউয়ের খেতাব নিয়ে রেখেছে, অথচ স্বামীর হক এখন আদায় করা হয়নি আমার। বিষয়টা দৃষ্টিকটু। রায়ানের উত্তরে মাহিরের কাশি উঠে যায়। মাহির নিজেকে সামলিয়ে বলল। এই বেহা, 10 বছর ধরে তো তুই বাইরে, বউরে না দেখেছিস আর না স্বীকৃতি দিয়েছিস, তো কিসের স্বামীর হক? হ্যাঁ, দেখেছিস কখনো আমার সাথে তোর সো কল্ড ভাবিকে? না, আমি কিভাবে দেখবো? তুই তো নিজেই নিজের বউরে দেখোস নাই। রায়ান রাগী মুখে উত্তর দিল। তো দেখলাম না, ধরলাম না, ছুলাম না, খেলাম না, আমার বউ কেমনে হলো? তোর ভাবি কেমনে হলো? মাহির চোখ টিপে হেসে বলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না ভাই। তা দেশে ফিরলি কেন? আবার আমেরিকায় গিয়ে বরফ খেতে পারতিস। রায়ান একটু চুপ থেকে গম্ভীর গলায়। ফিরেছে, ওর জন্যই ফিরেছে। মাহির হঠাৎ চুপচাপ হয়ে যায়। গাড়ির ইঞ্জিনের হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। তারপর আবার মাহির মুখে বাঁকা হাসি। মানে তুই সত্যি তোর ওই পিচ্চি বউটার জন্য, মানে ভাবির জন্য দেশে ফিরেছিস? রায়ান চোখে একরাশ অভিমান নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। ও আর পিছিয়ে নেই মাহির, আমার মতোই বড় হয়েছে, আর আমি ঠিক করেছি এবার নিজের জীবনের জিনিস নিজে ঠিক করব। তুই যেটা জোকস বানাস সেটা আমার জীবনের সবচেয়ে বড় জ্বালা ছিল। মাহির একটু লজ্জা পায়, গাড়ির গতি কমিয়ে দেয়। মাহির কোমল গলায় বলে। ভাই দুঃখিত, আমি তো ভাবছিলাম তুই এখনো আগের মতোই রিয়াক্ট করবি, বুঝিনি তুই সিরিয়াস। আচ্ছা তাহলে এখন কি করবি ভেবেছিল? রায়ান নির্দ্বিধায় উত্তর করে। ডিভোর্স? রায়ান হঠাৎ এমন কথা, যেটা একেবারে অপ্রত্যাশিত আর তিক্ত, সেই কথাটার অভিঘাতে যেন চারিদিকের আবহাওয়াটাও বদলে গেল। মুহূর্তের মধ্যে আকাশটা মেঘে ঢেকে গেল। সূর্যের আলো ঢেকে গিয়ে চারপাশে এক ধরনের চাপা অন্ধকার নেমে এলো। বাতাস থমকে গেল, যেন প্রকৃতিও রায়ানের কথায় থমকে গেছে। মেঘলা আকাশটা শুধু বিষণ্ণ না, বরং রীতিমতো রূঢ়, যেন রায়ানের কথার প্রতিধ্বনি করে প্রতিবাদ জানাচ্ছে। আর মাহির, সে তো পুরো হতবাক, চোখ দুটো বিস্ফোরিত, মুখটা কিছুটা খোলা, যেন ঠিক বুঝতেই পারছে না রায়ান এটা বলল কি করে, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চোখের কোণে সন্দেহ, বিস্ময় সব একসাথে খেলা করছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এমন কিছু রায়ানের মুখে সে শুনবে। চুপচাপ ড্রাইভ করতে থাকা মাহির আর আকাশের মেঘলা অবস্থা দুটোই যেন রায়ানের কথার ওজন টেনে নিয়ে হঠাৎ ভারী হয়ে উঠেছে। ঢাকা শহরের সকালটা আজ একটু অন্যরকম। আকাশটা কেমন যেন বিষণ্ণ, ঘন মেঘে ছেয়ে আছে পুরোটা, রোদের কোনো চিহ্ন নেই, বাতাসও থমথমে। এইরকম আবহাওয়ায় মানুষ একটু চুপচাপ থাকে, শহরের শব্দ কমে আসে। মিরায়া নিজের মনে হেঁটে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকালটা থমথমে, ঘন মেঘের চাদরে সূর্যটা লুকিয়ে গেছে। বাতাসে এক ধরনের চাপা শূন্যতা, চারিদিক কেমন যেন নিঃশব্দ, শুধু পাতা নড়ার শব্দ আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা অচেনা কণ্ঠের টুকরো। আজকে তার জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। মিরায়া আজ একটু একা থাকতে চেয়েছিল। সকালে রেজাল্ট এসেছে, সে তার স্বপ্নের বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। 45তম হয়েছে মিরায়া। লোতে চান্স এসেছে। মনে এক অদ্ভুত আনন্দ আর ভেতরে একটা অদ্ভুত ঘোলাটে অনুভূতি। ক্যাম্পাসটা চোখে দেখতে এসেছিল সে, সেখানে হয়তো তার আগামী বছরগুলো কেটে যাবে।
হেঁটে হেঁটে সে যখন টিএসসির পাশের গাছতলায় ছায় ঘেরা একটা ফাঁকা জায়গায় দিকে আসে, হঠাৎ সে টের পায় কিছু একটা ঠিকঠাক নেই। সামনে একটা মেয়ে, তার মুখে আতঙ্ক, আর চারপাশে দুজন ছেলে ঘিরে আছে মেয়েটিকে। চোখে মুখে হালকা বাজে হাসি এবং কথাবার্তা শুনেই বোঝা যায় তারা মজা করছে না, ভয় দেখাচ্ছে। মেয়েটা বলার চেষ্টা করছে, প্লিজ আমাকে যেতে দিন, আমি বলছি না। এই যে সুন্দরী, ক্যাম্পাসে নতুন নাকি? চলো তোমাকে ক্যাম্পাস দেখাই। একজন বলে। মিরায়া থেমে দাঁড়ায়, শরীরটা শক্ত হয়ে ওঠে, চোখ দুটো বড় হয়ে ওঠে। সে এগিয়ে যায়, কোনো হম্বিতম্বি না, একদম স্বাভাবিক গলায় বলে, ও ভাই একটু সরবেন, ও আমার ক্লাসমেট, আর আমি ক্যাম্পাস চিনি, আমি ওকে ঘুরে দেখাতে পারবো, আপনাদের কষ্ট করতে হবে না। ছেলেরা তাকায়, হালকা বিরক্ত গলায় বলে, তুই কে রে? তোর ক্লাসমেট হলে কি ভাইয়ের কথা বলতেছিস, দেখিস না? মিরায়া এবার ঠান্ডা গলায় বলে, ভাইয়েরা আপনাদের কথা শুনে কেউ শুনতে চায় না, এখন কথা বন্ধ করুন। একজন এবার বেশ রেগে ওঠে। তুই কি বেশি চালাকি দেখাচ্ছিস? গায়ে হাত দেই। মিরায়া এবার ব্যাগ থেকে ধাতব পানির বোতলটা টেনে ধরে। দেন ছুঁয়ে দেখেন তো পানিটা ঠান্ডা না গরম। ছেলেটা হেসে এগোতে মিরায়া হঠাৎ এমন এক ঘূর্ণি গতিতে বোতলটা ছেলেটার হাঁটুর পেছনে মারে, ছেলেটা ভারসাম্য হারিয়ে ধপাস করে পড়ে যায়। দ্বিতীয়জন ধাক্কা দিতে যায়, মিরায়ার সাথে সাথে মেয়েটাকে পেছনে ঠেলে দেয় এবং নিজের সামনের দিকে ড্রাইভ দিয়ে তার পার নিচে বাধা দিয়ে ফেলে দেয়। ছেলেটা পড়ে যাওয়ার পরও মিরায়া শান্ত ভঙ্গিতে বলে, আর কোনো বীরত্ব বাকি থাকলে এখনই দেখা। ক্যাম্পাসে মেয়ে দেখলে বাজে কথা বলবি না, একদম শিখিয়ে দিলে তোরা শিখবি না, তাই শিক্ষা দিতে হবে ভালো মতো। এই দৃশ্য দেখে আশেপাশে কিছু ছাত্র এগিয়ে আসে। ছেলেরা পরিস্থিতি খারাপ দেখে দ্রুত পালিয়ে যায়। মেয়েটা ধীরে ধীরে মিরায়ের পেছনে লুকায়, তার চোখে কৃতজ্ঞতা, একটু কান্নার ধ্বংসাবশেষও আছে। ধন্যবাদ, আমি আমি রিমি। তোমার নাম? মিরায়া একটু হেসে বলে, মিরায়া। আরে তোমাকে তো আমি পরীক্ষার দিনও দেখেছিলাম, আজই তো রেজাল্ট এলো, তুমি কততম হয়েছো? রিমির চোখ চকচক করে ওঠে। 50 লোতেই পেয়েছি। প্রথমে মন খারাপ ছিল, এখন মনে হচ্ছে এটাই ঠিক ছিল। তুমি? মিরায়ের মুখে এবার সত্যিকারের হাসি ফুটে ওঠে। মানে 45? মানে আমরা একই অবস্থায়? দুজনে হেসে ওঠে। রিমি বলে, ভেবেছিলাম নতুন জায়গায় এসেই সবার সাথে মিশতে সময় লাগবে, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রথম ফ্রেন্ডটা পেয়েই গেছি। মিরায়া চোখ টিপে বলে, তাহলে শুরু করি। ক্যাম্পাসটা আমাদের দুজনের জন্যই নতুন, চলো চা খেতে যাই, গল্প অনেক জমবে। আচ্ছা তুমিটা বন্ধুদের সাথে ঠিক যায় না, তুই বলে কি কিছু মনে করবি তুই? আরে কি যে বলিস, তুমি ডাকে তো আমার অ্যালার্জি আছে, তুই মজা আছে। রিমির কথা শুনে মিরায়া রিমির হাত ধরে হাসি মুখে তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, চল যান চা খাই দুজনে। মেঘলা আকাশটা তখনও পুরোপুরি ফাঁকা হয়নি, কিন্তু সূর্যের এক টুকরো আলো ঠিকই মেঘের ফাঁক গলে এসে দুই বন্ধুর উপর নেমে আছে। ঢেউয়ের মতো জীবনের শুরু। দুজন হাত ধরে হেঁটে চলে গেল তা খেতে। সাহস আর বন্ধুত্ব থাকলে সব পথই হালকা হয়ে যায়। সময় তখন দুপুর 12টা পেরিয়ে গেছে। রিমির সঙ্গে টিএসসির পাশের চায়ের দোকানে চা খেয়ে একটা অদ্ভুত শান্তি তাকে ঘিরে রেখেছে। চাটা যেন জীবনে প্রথমবার সত্যি তৃপ্তির স্বাদ এনে দিয়েছে। মনে একরাশ আনন্দ নিয়ে মিরায়া ধীরে ধীরে হাঁটছে নিজের বাসার পথ ধরে। রাস্তার পাশে থাকা গাছগুলো নিচু হয়ে বাতাসকে অভ্যর্থনা জানাচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে ওর কপালে চুল উড়িয়ে দেয়। মিরায়া থেমে দাঁড়ায়, চোখ তুলে দেখে আকাশটা ধূসর হয়ে উঠেছে আরও। মিনিট 5 আগে যেটা ছিল শুধু মেঘলা, এখন সেখানে মেঘের ভেতর এক ধরনের ব্যাকুলতা। হঠাৎই নেমে আসে বৃষ্টি, ছোট ছোট ফোঁটা, তারপর দ্রুত বড় হয়ে নামে টিপ টিপ ঝরে পড়া বৃষ্টির ঢেউ। প্রথমে একটু অবাক হয় মিরায়া, হাতে থাকা ব্যাগটা বুকের কাছে ধরে সে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ডের জন্য। তারপর তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক অনিয়ন্ত্রিত হাসি। সে চোখ বন্ধ করে দুই হাত সরিয়ে দেয় আকাশের দিকে, মুখটা তুলে দেয় উপরে, যেন প্রতিটি বৃষ্টির ফোঁটা তার মুখে এসে পড়ে।
মীরায়া একটু কেঁপে ওঠে, শুধু ঠান্ডায় না, আবেগে। তারপর সে নাচতে শুরু করে, একদম মুক্তভাবে, কোনো ছকে বাঁধা না, নিজের মতো করে। দুহাত মিলে ডান পা একটু ঘুরিয়ে মাথা দুলিয়ে সে যেন নিজেই এক রেণুতে ভরা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে নাচে। কাঁধের ব্যাগটা নাচতে নাচতে একটু পিছনে পড়ে যায়, কিন্তু তার কোনো হুঁশ নেই। জুতো পেছনের দিকে ছিটকে পড়ে, পা দুটো কাদায় মাখামাখি, চুলগুলো পানিতে ভিজে কপালে লেপ্টে গেছে, কিন্তু তার মুখে হাসি, চোখে জলজলে এক ধরনের আলো। আকাশ এখনো ভারী, বৃষ্টি পড়ছে একটানা। শহরের ভেজা রাস্তায় গাড়ির চাকা মাঝে মাঝে পানির উপর দিয়ে ছুটে যায়, হালকা ছিটিয়ে দেয় পাশের ফুটপাথে। রায়ান গাড়িতে বসে আছে আর মাহির চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। দুজনেই একটু মন মরা। সারাদিন একটা অদৃশ্য অস্বস্তি বয়ে বেড়াচ্ছে গাড়ির ভেতরের পরিবেশ। সকালের একটা কথোপকথন, একটা মন্তব্য যেন এমন থমথমে করে তুলেছে পরিবেশটা। গাড়িটা থেমে আছে রাস্তার পাশে। কি রে, কি হলো? বৃষ্টিতে গাড়ি থামিয়ে রেখেছিস? কোনো সমস্যা? দেখতেছি তো, একটু ধৈর্য ধর, গাড়ির ইঞ্জিনে কিছু একটা হয়েছে। রায়ান বিরক্তিভরা মুখে কপাল কুঁচকে বাইরে তাকায়, আর ঠিক তখনই তার চোখ আটকে যায়, আর বাইরের দৃশ্য দেখে তার কপালে কুঁচকানো ভাব দূর হয়ে যায়, আর মুখে ফুটে ওঠে এক মৃদু হাসি, যা লক্ষ্য করা কষ্টকর। বৃষ্টির মধ্যে রাস্তার ওপাশে একটা মেয়ে পুরোপুরি ভিজে নিজের মধ্যে হারিয়ে গিয়ে নাচছে। না, কোনো পারফরমেন্স না, কোনো ক্যামেরার সামনে না, সে একদম নিজের মতো করে নিজের জন্য নাচছে। সে হাসছে, ঘুরছে, হাত ছুঁড়ে দিচ্ছে আকাশে, পা ছুঁয়ে দিচ্ছে ভিজে রাস্তার কাদার মাঝে। তার চুল ভিজে গালে লেপ্টে গেছে, কাপড় বৃষ্টিতে সাদা হয়ে গা ঘেঁষে আছে, কিন্তু মুখের সেই তৃপ্তি। রায়ানের বুকের মধ্যে হালকা কাঁপুনি তুলে দেয়। রায়ান গাড়ির উইন্ডো নামায়, যেন বৃষ্টির শব্দটা পরিষ্কার শোনা যায়। মেয়ে তখন দুই হাত ছড়িয়ে পুরো শরীর দিয়ে নাচছে, ঘুরছে বৃষ্টির নিচে, চোখ বন্ধ করে এক অনির্বাচনীয় মুক্তির মধ্যে ডুবে আছে। তার মুখে ছিল না কোনো ভয়, কোনো দ্বিধা, শুধু এক বিশুদ্ধ আনন্দ, যেটা কেবল তারা অনুভব করতে পারে যারা নিজের সঙ্গে সন্ধি করেছে। রায়ানের চোখ ধাঁধিয়ে যায়। এই মুহূর্তটা কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো সাজানো নাটক নয়, এটা বাস্তব, অথচ স্বপ্নের মতো। রায়ান মীরায়ার দিকে এক নজর তাকিয়ে থেকে পরখ করা শুরু করে। গাড়ির জানালার কাছের ওপারে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে রায়ান চেনে না, অথচ সেই অচেনা মেয়েটা ভেতর আজ এক অচেনা মোহ জন্ম নিচ্ছে। মেয়েটির মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা চোখে পড়ার মতো নয়, চোখ আটকে রাখার মতো। একটা ভিজে এলোমেলো পোর্ট্রেট যেন নিজেই জীবন্ত হয়ে উঠেছে। সে সাজেনি, মেকআপ নেই, কিছুই নেই, কিন্তু তার প্রতিটা ভেজায় রেখায়, প্রতিটি ভঙ্গিমায় আছে এক অন্যান্য দ্যুতি। তার ত্বকটা ঠিক যেন দুধে আলতা মেশানো, নরম, মোলায়েম আর ঝকঝকে। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে, আর গালের লালাব আভা সেই পানির রেখাকেও উজ্জ্বল করে তুলেছে। ডান গালে একটা ছোট টোল, মৃদু হাসির সময় পড়ে, কিন্তু রায়ান এখন এমনিতেই দেখতে পাচ্ছে সেটাকে, যেন তার চোখ ঠিক সেখানেই আটকে আছে। চোখ দুটো বড়, গভীর, আর তাতে অদ্ভুত এক মায়া। উষ্ণ ব্রাউন রঙে সেই চোখ জলের ছায়ায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে। পাপড়িগুলো ঘন, ভিজে গাল ছুঁয়ে নেমে আসা বৃষ্টির ফোঁটা রায়ানের মনে এক ধরনের কৌতূহলের জন্ম দেয়। তার ঠোঁট হালকা গোলাপি, একেবারে প্রাকৃতিক, মনে হয় যেন ভেজা পাপড়ির মতো। বৃষ্টির প্রতিটা ফোঁটা এসে একটু পরশ দিলেই নড়ে ওঠে। ঠোঁটের নিচে ডান পাশে একটা তিল, অন্য কারো হলে হয়তো এক সাধারণ দাগ, কিন্তু তার মুখে সেটাই হয়ে উঠেছে ব্যক্তিত্বের সিলমোহর। চুলগুলো কোমর ছোঁয়া, এলোমেলোভাবে ছড়িয়ে আছে তার ঘাড়, কাঁধ আর পিঠ জুড়ে। ভেজা চুলগুলো গা ঘেঁষে নেমে আছে, আর কখনো কপালে লেপ্টে থাকছে, হাওয়ার সঙ্গে হালকা দুলছে। আর সেই ভেজা চুলে আলো পড়ে এক ঝিকিমিকি সৃষ্টি করছে। রায়ান ঠিক বুঝতে পারছে না বৃষ্টির আলোয় এমন করে কেউ
কতটা স্বাভাবিক থেকে এতটা অন্যরকম হয়ে উঠতে পারে। আর কাপড় সাধারণ, কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে শরীরের গঠনের প্রতিটা রেখা স্পষ্ট। সাদা ভেজা জামায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে তার আকৃতি, তার কোমরের শেপ তার। তবে সেখানে কোনো অশ্লীলতা নেই, বরং একরকম সৌম্যতা, যা দেখেও চোখ নামানো যায় না, আবার তৃপ্তিও আসে না। রায়ানের মনে হচ্ছিল ধীরে ধীরে ভেতরে একটা ঝড় উঠছে না শুধু রূপ দেখে, তার ভেতর একটা জ্বলন্ত আনন্দ, একটা গোপন আগুন জ্বলে উঠেছে। সে বোঝে না এই অনুভূতি প্রেম কিনা, তবে সে বোঝে এই মেয়েটি সাধারণ নয়। তার আত্মবিশ্বাস, তার চোখে থাকা মায়া, আর এই বৃষ্টির ভেতরে নিজের জন্য নাচার সাহস, সব মিলিয়ে সে এমন এক আকর্ষণ তৈরি করেছে যা শুধু চোখ দিয়ে নয়, মনের গভীর স্তর থেকে অনুভব করা যায়। রায়ানের মুখে অদৃশ্য একটা হাসি ছিল, তবে হঠাৎই তা মিলিয়ে গেল। রায়ান সঙ্গে সঙ্গে হকচকিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। সে আসলে দেখছিল এই অপ্সরা কে, কি সে ছাড়া অন্য কেউ দেখছে কিনা। তবে কারো উপস্থিতি না দেখে রায়ান যেন খুব অস্বস্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের বাম পাশে হাত রেখে মনে মনে বলল, এই মেয়ে কি পাগল? রাস্তায় দিনে দুপুরে মানুষ খুন করতে এই রূপ নিয়ে বৃষ্টিতে ভিজছে। উফ, এমন করে কেউ হাসে? বুকে লাগছে আমার। আবার মীরায়ের দিকে এক শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, থেমে যাও প্রিয়সী, আমি যে মরে যাচ্ছি তুমি কি বুঝতে পারছো না? কে তুমি রেইনড্রপ? হঠাৎ এই মীরায়াকে দেখার পথ বন্ধ করে একটি বড় ট্রাক রায়ানের চোখের সামনে চলে যায়। পরবর্তীতে ট্রাকটি চোখের সামনে থেকে সরে যাওয়ার পর রায়ান অপর দিকে খুঁজতে থাকে মীরায়াকে, তবে সেখানে কেউ ছিল না। রায়ানের মনে হতাশা ছড়িয়ে পড়ল মীরায়ের অনুপস্থিতিতে। কেন জানি তার বুকটা খালি খালি লাগছিল। মনে হচ্ছিল সে খুব করে তার মাত্র দেখা অপ্সরাকে আবার দেখতে চাইছে, শুধু আজ বা কাল নয়, অনন্তকাল ধরে। গাড়ির জানালার কাছে একবার নিজের প্রতিচ্ছবি দেখতে পায় রায়ান। তীব্র বৃষ্টিতে সে প্রতিচ্ছবিও যেন ধুয়ে মুছে যাচ্ছে, যেমনটা ভেতরের রায়ান, এবং ধুয়ে যাচ্ছে এক অচেনা আনমনা আবেগে। ঠিক তখনই দরজা খুলে গাড়িতে উঠে পড়ে মাহির। মাহির চুল থেকে বৃষ্টি ঝেড়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, বৃষ্টির কারণে ইঞ্জিনে পানি ঢুকে গিয়েছিল, এখন গাড়ি চলবে। রায়ান তাকিয়ে থাকে গাড়ির জানালার ওপাশে, চোখ এখনো খুঁজে বেড়াচ্ছে সেই অনাবৃত অপার্থিব মেয়েটিকে, যেন তার অস্তিত্ব একবার ধরা দিয়েই আবার বাতাসে মিশে গেছে। রায়ান হঠাৎ জিজ্ঞেস করে, তুই সামনে ফুটপাথটা দেখছিস? মাহির অবাক হয়ে তার দিকে চেয়ে বলে, দেখছি তো, কিন্তু তুই কি খুঁজছিস? কি হয়েছে? রায়ান গলা একটু নিচু করে ধীরে ধীরে প্রশ্ন করে, সামনে একটা মেয়ে ছিল, ভিজছিল, নাচছিল, তুই কিছু দেখলি না? মাহির একরাশ বিরক্তি নিয়ে বলে, তোর মাথা ঠিক আছে তো? তোর বউ এখনো আইনত তোর, সেটাই সামলাতে পারছিস না, আবার অন্য মেয়েকে দেখছিস? রায়ান মুখ ফিরিয়ে নেয়, তবে এখন বইয়ের কথা শুনে রাগ করলো না, কিন্তু চুপ করে না থেকে গলার স্বরটা কেমন যেন অচেনা রকম কোমল করে বলল, আমি মেয়ে দেখছিলাম না মাহির, হয়তো আমি দেখছিলাম একটা অনুভব, একটা হাওয়া, এক ফোঁটা জল, একটা ছায়া, যে বুকের ভেতর ঝড় তুলে দিয়ে চলে গেল, আর রেখে গেল সেই ঝড়ের শব্দ। মাহির এবার একটু থমকে যায়, গাড়ির গতি বাড়ায়, কিন্তু মুখে এক অদ্ভুত অভিব্যক্তি। তোর কবিতা লেখার স্বভাব তো ছিল না, এখন হঠাৎ এত ভাবুক কবে হইলি রে? রায়ান তাকায় না, শুধু জানালার বাইরে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তার চোখে তখনও সেই নাচের প্রতিচ্ছবি ভেসে চলেছে। গাড়ি চলতে থাকে। রায়ানকে অন্যমনস্ক দেখে মাহির প্রশ্ন করে, এখন কোথায় যাচ্ছি আমরা? কিছু তো বলছিস না। রায়ান নিজের থেকে স্পষ্ট করে বলল, ডিভোর্স ফাইল করেছে আমেরিকায় থাকাকালীন, এখন পেপারস আনতে আমার লিগ্যাল অ্যাডভাইজারদের কাছে যাচ্ছে। যদিও শুরুটা আমার হাতে হয়নি, তবে সম্পর্কের শেষ আমার হাতেই হবে। মাহির রায়ানের দৃঢ়চেতা মনোভাব দেখে অন্য কিছু বলার সাহস পেল না। সে চুপচাপ গাড়ি চালিয়ে যেতে থাকে। গন্তব্যস্থলে পৌঁছানোর পর রায়ান হাতে ডিভোর্সের পেপারস বুঝিয়ে দেওয়া হয়। সে ডিভোর্স ফাইল করে রেখেছিল আগেই, তাই কাজটা আরও সহজ হয়ে গেছে। রায়ানের লিগ্যাল অ্যাডভাইজারের
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রায়ানের হাতে ডিভোর্স ফাইলটা ধরিয়ে দেয় এবং তাকে সকল কাগজপত্র চেক করে নিতে বলে। কিন্তু রায়ানের ভেতর চলতে থাকা একটা ভিন্ন যাত্রা। কাজের ফাইল খুলে রায়ান কাগজে চোখ রাখে, কলম তোলে, কিন্তু কলম যেন অচেনা কিছু লিখে ফেলতে চায়। নিজেই নিজেকে ধমক দেয় সে। ফোকাস কর রায়ান, তোদের এসছিস ডিভোর্স পেপারস নিতে, আর এখনই মনে আরেকটা মেয়ে করছে। আচ্ছা, এখানে এসছিস তোর অতীতকে শেষ করতে, তাহলে অন্য জীবন নিয়ে ভাবছিস কেন? রায়ান ডিভোর্সের সব পেপারস চেক করে নেয় এবং ঠিক করে বাড়িতে গিয়ে মার হাতে পেপারস দিয়ে মিরায়ার থেকে সাইন করিয়ে আনতে বলবে। ঠিক যেমনভাবে না বলে বিয়েটা হয়েছে। নিজের ডেস্কে বসে একটা খোলা উইন্ডোর দিকে তাকিয়ে থাকে সে। আকাশ তখনও মেঘলা, কিন্তু তার হৃদয়ের আকাশ যেন একদম ভিন্ন। একটা চঞ্চল পাখি সেখানে উড়ছে, যার পাখায় লেগে আছে কিছু জল আর একটা মুখ, একটা অপার্থিব সুখ। যে মুখ কোনো সাজে গড়া না, তবু সমস্ত সাজকে হার মানিয়ে দিয়েছে তার হৃৎপক্ষী। রায়ান আনমনে বলে ওঠে, সে কে ছিল? তাকে দেখেছি আমি, যেন কবিতার প্রথম চরণ, কিন্তু বাকিটা কে লিখবে? বৃষ্টিতে নাচার সময় মীরার ফোন হঠাৎ বেজে ওঠে। মীরার আসতে দেরি হচ্ছিল বলে মীরার ফোনে কল আসতে থাকে। তাই বৃষ্টিতে ভেজা শেষ করে মীরা হাঁটতে থাকে বাসার দিকে। বুকটা তখনও ভরে আছে একরাশ আনন্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এক স্বপ্নের মতোই। মাথার উপর মেঘ, পায়ের নিচে কাদা, তবু তার মনে সেই অনুভূতি যেন সে মাটিতে হাঁটছে না, ভাসছে। বাসায় পৌঁছে এই দরজায় দাঁড়িয়ে হাঁক দেয়, মামুনি, আমি এসে গেছি। ওর কণ্ঠে এমন এক উচ্ছ্বাস যেন শব্দগুলো নাচতে নাচতে বেরিয়ে আসছে মুখ থেকে। ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ আসে। দরজা খুলে দাঁড়ায় রামিলা চৌধুরী। তাকিয়ে দেখেন ভেজা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরপরিচিত দুষ্টু হাসি। রামিলা চৌধুরী একটু গম্ভীর গলায় বলে, এ কি মীরা, এভাবে ভিজে এলি কেন? ঠান্ডা লেগে যাবে তো। মীরায়া ঘাড় কাত করে বলে, আরে মামুনি, জানো আমি চান্স পেয়ে গেছি 45তম ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ। ও রামিলা চৌধুরী বিস্ময় আর আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরেন। আলহামদুলিল্লাহ, তুই তো পারবি। চল আগে ফ্রেশ হ, তারপর খেয়ে নিস, গায়ে কত কাঁপুনি দিচ্ছে। মীরা ঝটপট মাথা নাড়ে। ওকে। মীরায়া ঘরে ঢুকতে ছোট্ট একটা ছায়া দৌড়ে এসে ওর পায়ে লেপ্টে যায়। আরে জুলিয়েট, তুই তো তোর মতোই, আমি তো ভিজে ভিজে এসেছি, তাও তুই আদর করতে এসেছিস। মীরায়া জুলিয়েটকে কোলে তুলে নেয়। একটা নরম সাদা বিড়াল, গা ছুঁয়ে থাকা লোম যেন তুলো দিয়ে গড়া। গলায় ছোট এক ঘন্টা, হালকা টিং টিং শব্দ হয় যখন নড়ে। জুলিয়েট, তুই জানিস আজ তোর মা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি। আহা, এখন থেকে আর কেউ আমায় পাত্তা না দিলে বলবো আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। জুলিয়েট কেমন যেন বুঝতে পেরে চোখ টিপে দেয়। মীরা হেসে বিড়ালের কপালে একটা চুমু দেয়। তুই অনেক কিউট, আমার কুট্টুসটা, আমার বাচ্চাটা, আমার মাম্মা। জুলিয়েটকে আদর করে মীরায়া ওকে নিচে নামিয়ে দেয়। পরক্ষণেই সোরায়া রুমে প্রবেশ করে। আপু, একা একা ভিজে এলে আমাকে নিলে কি এমন হতো? সোরায়া মুখটা সামান্য ভার করে কথাটা বলতেই মীরায়া সামান্য হেসে সোরায়ার হাত ধরে ঘুরতে ঘুরতে বলল, সোরা বড় রে, শুন শুন, আমি চান্স পেয়ে গেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সোরায়া খুশিতে চিৎকার। সত্যি? ঢাবি, ওয়াও! এখন নতুন কলেজে ভর্তি হলে আমি সবাইকে বলতে পারবো আমার আপু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আমি তো বলছিলাম তোর আপু গরিব হতে পারে, স্টাইল কম হতে পারে, কিন্তু ব্রেনের আছে। আমি তো বলি বাইক রাইড করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স, খবর ছাপানোর মতো শিরোনাম। তোর মুখে ঝাল লাগুক, আমি কত কষ্ট করেছি তুই জানিস। সোরায়া দুষ্টু হাসি হেসে মীরার কাছে আসতে গেলে, আরে আরে কি করিস, আমার সম্পূর্ণ শরীর ভেজা, এখন তুইও ভিজে যাবি। সর, এখন ফ্রেশ হয়ে এসে আদর করব। সোরায়াকে কথাটা বলেই মীরায়া ফ্রেশ হতে চলে যায়। শাওয়ারে পানি পড়ে কাঁধ থেকে বেয়ে নামতে নামতে তার মনের ক্লান্তিও যেন ভেসে যায়।
মাথার চুলগুলো ধুয়ে দেয়, চোখ বন্ধ করে কল্পনা করে এই ক্যাম্পাস, এই শহর, এই নতুন শুরু, নতুন জীবন শুরু হলো বুঝি। আজকের মতো দিন তো আর সব সময় আসে না। ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়, চুল খোপা করে বাঁধে, একটুও সাজে না, তবুও নিজের মুখটা দেখে হালকা হাসে। ভেতর থেকে হাসলেই মুখটা সুন্দর লাগে। বলে আয়নাকে। তারপর মিরায়া নিচে নেমে যায় খাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সে একটা লম্বা ঘুম দেয়। বৃষ্টিতে ভেজার কারণে আজকে খুব শান্তির ঘুম এসেছে তার চোখে, তবে মাথাটা ভার হয়ে আছে। এদিকে দূরে কোথাও রায়ান তখনও জানে না এই মেয়েটি তার ভাগ্যকে পাল্টে দিতে চলেছে, যার জন্য তার খাওয়া দাওয়া হারাম হওয়ার পথে। ঢাকার অদূরে একটা বিশাল খোলা জায়গা, নতুন নির্মাণাধীন ভবনের জন্য নির্ধারিত জমি। এখানে হতে যাচ্ছে রায়ান ইন্ডাস্ট্রিজ, রায়ানের আমেরিকান কোম্পানির বাংলাদেশ শাখার অফিস হেডকোয়ার্টার। চওড়া গেট, আধা পাকা রাস্তা, পাশে বাঁশে ঘেরা পাইলিং এরিয়া, আর সামনে দাঁড়িয়ে থাকা কিছু হেলমেট পরা শ্রমিক। মাটি কাটার মেশিনগুলো চলছে গম্ভীর গর্জনে। রায়ান সাদা শার্টের উপর কালো কোট পরে সানগ্লাসে ঢাকা চোখে, পাশে মাহির আর দুজন লোকাল ইঞ্জিনিয়ার, একজন ডিলার দেখায়। স্যার, এই জায়গাটা মূল ভবনের জন্য বরাদ্দ। পেছনের পার্কিং আর ডান পাশে অফিস ব্লক প্ল্যান।